আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে পরিমাপ নিয়ে আলোচনা করা হবে। 30 থেকে 40 মিনিটের একটা আলোচনা হবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখলে আপনার এই আজকের 30-40 মিনিটের এই আলোচনাটি স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। শুরুতে আমরা একটু টপিকসগুলো দেখব। একক এর সংজ্ঞা, মেট্রিক পদ্ধতি এর সংজ্ঞা, এফপিএস, সিজিএস এবং এমকেএস থেকে মেট্রিক পদ্ধতির কীভাবে আত্মীকরণ ঘটল, মেট্রিক এককের পারস্পরিক সম্পর্ক, এটা আমরা বিস্তারিত দেখব। মেট্রিক এককের পারস্পরিক সম্পর্ক। 5 নম্বরে আমরা বলছি অংশবোধক ও গুণিতক বোধক শব্দের অর্থ নির্ণয়। আসলে আমরা কোনো অর্থই কিন্তু মুখস্থ করব না। হ্যাঁ, অন্যান্য শব্দের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা অর্থ মুখস্থ করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা মিলি, সেন্টি, ডেসি এগুলোর যে অর্থ আছে এগুলো কিন্তু আমরা বের করব, মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। এরপর আমরা বলছি সিসি বা 1 গ্রাম কীভাবে আসতেছে, লিটার এর সঙ্গে কেজির সম্পর্ক, সর্বশেষ এককের ঘন ও বর্গের পারস্পরিক সম্পর্ক। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা ভিডিও শুরু করার আগে শুরুতে আমরা একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে শুরু করব। সারা বাংলাদেশে আসলে সাম্প্রতিক সময়ে শিশু অপহরণের ঘটনা ঘটতেছে অনেক বেশি। তো মুন অ্যালার্ট বাংলাদেশে এই একটি অ্যাপস ভিত্তিক একটি সেবা। এটি অবশ্য সিআইডি এবং পুলিশের তত্ত্বাবধানে এই সেবাটি দেওয়া হয়ে থাকে। তো এখানে 13-2-19 এটা হচ্ছে টোল ফ্রি একটি নাম্বার মুন অ্যালার্টের, 13-2-19। এছাড়া 999 নম্বরে ফোন দিয়েও কিন্তু এই সেবাটা পাওয়া যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এটি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা প্রথমেই দেখব যে এককের সংজ্ঞা কী। হ্যাঁ, আমি এককের সংজ্ঞাটা লিখতেছি না, আপনারা অবশ্যই এটা মুখে মুখে শুনে লিখে নিতে পারেন। এককের সংজ্ঞা হচ্ছে যে গাণিতিক বা বৈজ্ঞানিক কাজের জন্য, বৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রে, গাণিতিক বা বৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রে একটি ভৌত রাশির যে নির্দিষ্ট পরিমাণকে একক হিসেবে ধরে সমজাতীয় অন্যান্য রাশি পরিমাপ করা হয় তাকে কিন্তু একক বলে। যেমন আমরা যদি বলি যে মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তো কথার কথা আমরা যদি ধরি যে এই পরিমাণ দৈর্ঘ্যকে বলা হচ্ছে 1 মিটার, এই পরিমাণ দৈর্ঘ্যকে বলা হচ্ছে 1 মিটার। হ্যাঁ, তাহলে এই 1 মিটারের সাহায্যে আমরা এই নির্দিষ্ট একটা পরিমাণের সাহায্যে কিন্তু অন্যান্য দৈর্ঘ্য মেপে থাকি। হ্যাঁ, আর মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ছোট একক, বড় একক হচ্ছে কিলোমিটার। তাহলে একক হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণের সাহায্যে, যে একটি নির্দিষ্ট পরিমাণকে আদর্শ হিসেবে ধরে অন্যান্য সমজিত রাশি পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে একক। আমরা যদি দেখি এবার দ্বিতীয় নম্বরে আমাদের আসতেছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি কাকে বলে? মেট্রিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে 10-এর গুণিতক বা অংশ ব্যবহার করে, যে পদ্ধতিতে 10-এর গুণিতক বা অংশ ব্যবহার করে অন্যান্য একক নির্ধারণ করা হয়, অন্যান্য বিভিন্ন একক নির্ধারণ করা হয়, সেটাকে বলা হচ্ছে মেট্রিক পদ্ধতি। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মেট্রিক পদ্ধতি। আচ্ছা, আমরা এখন যদি দেখি যে এফপিএস, সিজিএস এবং এমকেএস এর বিষয়গুলো কি। তো আমাদের এখন আমরা সারা বিশ্বে যে এককগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু শুরু থেকেই ছিল না। এটা 1960 সালে ফ্রান্সের একটি মিটিংয়ের পর থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে এক এক দেশে এক এক রকম আলোচনা করা হতো, এক এক দেশে এক এক রকম একক ব্যবহার করা হতো। যেমন এফপিএস এর পূর্ণরূপ কী হচ্ছে যে এফপিএস ফুট, পাউন্ড, POUND, ফুট পাউন্ড সেকেন্ড। আসলে এই যে দৈর্ঘ্যের এককে ফুট হিসেবে বিবেচনা করা হতো। হ্যাঁ, এফপিএসতে দৈর্ঘ্যের এককে ফুট হিসেবে বিবেচনা করা হতো, পিতে হচ্ছে পাউন্ড, ওজনের একক পাউন্ড হিসাব, আর সময়ের একক সেকেন্ডই ছিল। তো এভাবে এটা কিন্তু বেশিরভাগ বোঝা যাচ্ছে যে এটা আসলে যুক্তরাজ্য, হ্যাঁ, লন্ডন, যুক্তরাজ্য, ওয়েলস, স্কটল্যান্ড, নেদারল্যান্ড এইসব দেশে এটা খুব বেশি ব্যবহৃত হতো। এরপরে আমরা যদি দেখি যে সিজিএস এর পূর্ণরূপ কি? সিতে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, গ্রাম সেকেন্ড, গ্রাম সেকেন্ড সিস্টেম। তো সিজিএসে কী করা হতো যে দৈর্ঘ্যের একক হিসেবে সেন্টিমিটার ব্যবহার করা হতো, ভরের একক হিসেবে গ্রাম ব্যবহার করা হতো এবং সময়ের একক সেকেন্ড, এখানেও সেকেন্ড ছিল। তো আসলে এগুলো এক এক দেশে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে ব্যবহার করা হতো।
হ্যাঁ, এবং সোভিয়েত ভুক্ত যে দেশগুলো ছিল এটাতে বেশি ব্যবহার করা হতো। কিন্তু এগুলো কোনোটাই কিন্তু আমাদের বর্তমানে এসআই পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতির কিন্তু অন্তর্ভুক্ত নয়। বর্তমানে যে আন্তর্জাতিক পদ্ধতির অন্তর্ভুক্ত সেটা কিন্তু সর্বশেষে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমকেএস। আমরা যদি দেখি যে এমকেএসটা কিন্তু বর্তমানে আমাদের আন্তর্জাতিক একক হিসেবে স্বীকৃত এমকেএস। তো এমতে কি পাচ্ছি? এমতে হচ্ছে মিটার, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম, অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি সংক্ষেপে, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই তিনটাকে পরবর্তীতে এই এমকেএসকেই আত্মীকরণ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে এসআই একক বানানো হবে। এসআই একক বানানো হলো কি 1960 সালে এমকেএসকেই বানানো হলো। এটাও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে এটা ইউরোপের দেশগুলোতে এবং সোভিয়েত ভুক্ত দেশগুলোতে এটা ব্যবহৃত হতো। তো এটাকেই পরবর্তীতে আত্মীকরণের মাধ্যমে এটাকে আন্তর্জাতিক বা এসআই একক হিসেবে স্বীকৃত হয়। বাংলাদেশে পহেলা জুলাই 1982 সালে, পহেলা জুলাই 1982 সালে এই আন্তর্জাতিক পদ্ধতি প্রচলন শুরু হয়। আচ্ছা, আমরা মূল আলোচনায় প্রবেশ করব। এর মধ্যে আমরা পাচ্ছি মেট্রিক এককের পারস্পরিক সম্পর্ক। এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। আজকের যে প্রধান আলোচনার অংশ হিসেবে প্রথম এই আলোচনাটাকে আমরা প্রধান অংশ হিসেবে পাচ্ছি। আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের এককের উপসর্গ আছে, যেমন আমরা মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, এগুলো সম্পর্কে আলোচনা করব। এটাকে বলা হচ্ছে মেট্রিক এককের পারস্পরিক সম্পর্ক। তার জন্য আমরা একটা সংখ্যা রেখা ব্যবহার করব। আমরা এই সংখ্যা রেখাকে প্রত্যেকটা দাগকে এককের অংশ হিসেবে ব্যবহার করব। যেমন এটাকে যদি আমরা ধরি, এটা হচ্ছে মিলি, এই দাগটাকে আমরা ধরলাম সেন্টি, এটা হচ্ছে ডেসি, এটা হচ্ছে মি বা মিটার, মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, এটা হচ্ছে হেক্টো, সর্বশেষে এটা হচ্ছে কিলো। আসলে আমাদের এই প্রত্যেকটা দাগ, এখানে এই প্রত্যেকটা দাগ এক একটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিলি, এই দাগটা হচ্ছে মিলি, এটা হচ্ছে সেন্টি, ডেসি, এটা মিটার, ডেকা, হেক্টো, কিলো। আসলে যে শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কিন্তু এটা মাঝখানের যে অপশনটা, মাঝখানের যে আমরা দাগটা পাচ্ছি বা মিটার, এটাই কিন্তু হচ্ছে একক। এই জায়গায় আমরা মিটারের জায়গায় লিটার বসাতে পারি, মিটারের জায়গায় আমরা লিটার দিতে পারি, মিটার, লিটার, গ্রামও দিতে পারি। তো এরা কিন্তু একক। আর এই যে এইদিকে বামে যাদেরকে পাচ্ছি আমরা মিলি, সেন্টি, ডেসি, এরা কিন্তু একক না, এরা হচ্ছে মেট্রিক এককের একটি উপসর্গ বা গুণিতক আমরা বলবো। এগুলোকে বলে অংশবোধক, আর এগুলোকে বলবো আমরা গুণিতক। এরা হচ্ছে অংশবোধক, এরা হচ্ছে গুণিতক। তাহলে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, এদের পরস্পরের মধ্যে সম্পর্ক কি? যেমন মিলির আর সেন্টির মধ্যে গাণিতিক সম্পর্ক কত হবে, মিলি অথবা ডেসির মধ্যে গাণিতিক সম্পর্ক কত হবে। অনুরূপভাবে আমরা মিটারের সঙ্গে হেক্টো অথবা মিটারের সাথে কিলো এর মধ্যে গাণিতিক সম্পর্ক কেমনে হবে, এটা আমরা মুখস্থ করব না, এটা আমরা এই সংখ্যা রেখার সাহায্যে জানবো। এবং সংখ্যা রেখাটা ভালোভাবে যদি আয়ত্ত করা যায়, এরপরে কিন্তু আর সংখ্যা রেখাও অঙ্কন করার প্রয়োজন পড়বে না। সংখ্যা রেখা ছাড়া আমরা হাতের সাহায্যে, হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু আমরা এই হিসাবগুলো বের করতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে বামে যে অবস্থান করতেছে সে কিন্তু ছোট, এবং যে ডানে অবস্থান করতেছে সে হচ্ছে বড়। তাহলে আমরা মিলিকে ধরে নিচ্ছি মিলি সেন্টির তুলনায় ছোট, সেন্টি হচ্ছে ডেসির তুলনায় ছোট, ডেসি হচ্ছে মিটারের তুলনায় ছোট। অর্থাৎ যে বামে থাকবে সে ছোট, যে ডানে থাকবে সে বড়। তাহলে আমরা শুরুতে এই কথাটা একটু মনে রাখি, যে আমরা যদি দেখি যে বামের অংশটুকু হচ্ছে, বামের অংশ যে সে হচ্ছে ছোট, আর যে ডানের অংশ সে হচ্ছে বড়। ডানের যে অংশ, আচ্ছা অংশ না বলে আমরা এগুলোকে রাশি বলতে পারি,
যেহেতু পরিমাপ করতেছি, এগুলো যেহেতু আমরা পরিমাপ করতে পারি, আমরা এদেরকে রাশি বলতে পারি প্রত্যেকটাই। কোনটা লিখতেছেন, কোনটা ডিস্টার্ব আছে, এটাকে আমরা বলতেছি রাশি। আচ্ছা, তাহলে বামের রাশি ডানের রাশি। এখন আমরা যদি দেখি যে মিলি, সেন্টি, ডেসিমি, ডেকা, হেক্টর, কিলো, এদের মধ্যে আমরা গাণিতিক সম্পর্কটা তো বুঝতে পারলাম যে বামে যে থাকবে সে ছোট, যে ডানে থাকবে সে বড়। এখন কত গুণ বড় কত গুণ ছোট এটা কীভাবে হিসাব করব? আমরা প্রত্যেকটাই যে প্রত্যেকটা দাগের মাঝখানে যদি একটা করে শূন্য দিই, প্রত্যেকটা দাগের মাঝখানে একটা করে, তাহলে এই শূন্যটাই আমাদের গাণিতিক সম্পর্কটাকে কি করবে? ডিফাইন করবে। আমাদের এই শূন্যটাই হচ্ছে গাণিতিক সম্পর্ককে ডিফাইন করবে। কলম লিখতেছে না। তাহলে আমরা যদি দেখি যে এখানে মিলি আর সেন্টির মাঝখানে কিন্তু একটা শূন্য আছে, এটা হচ্ছে মিলির দাগ, এটা হচ্ছে সেন্টির দাগ। তাহলে মিলি এবং সেন্টির মাঝখানে একটা শূন্য। তাহলে আমরা যদি একের পরে একটা শূন্য দিই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 10। আমরা যদি একের পরে একটা শূন্য দিই তাহলে পাচ্ছি 10। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারতেছি যে মিলি কিন্তু সেন্টির থেকে 10 গুণ ছোট, অথবা অন্যভাবে বলা যেতে পারে যে সেন্টি হচ্ছে মিলির থেকে 10 গুণ বড়। তাহলে এটাকে যদি এখন আমরা গাণিতিকভাবে একটা সমীকরণে লিখি, তাহলে মিলি যেহেতু ছোট আমরা লিখব 10 মিলি। 10 মিলি। এখন মিলি তো শুধু, এটা কিন্তু একক না, এটা হচ্ছে এককের একটি উপসর্গ। তো এই জন্য আমরা শুধু মিলি কথাটা না লিখে এর সঙ্গে যে কোনো একটা একক কিন্তু আমরা জুড়ে দিতে পারি, যে কোনো একটা একক, যেমন মিটার, লিটার, গ্রাম। আমরা যদি এখানে মিলি মিটার দিই, মিলিমিটার আমরা দিতে পারি, যে 10 মিলিমিটার, মিলিমিটার সমান আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কিন্তু বিষয়টা এরকম যে আমরা এখানে মুখস্থ করতেছি না, কোনো কিছু আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা এখানে মিলি আর সেন্টির মাঝখানে একটা শূন্য পাইলাম, তাহলে আমরা জানি যে বামে থাকবে সে হচ্ছে ছোট, যে ডানে আছে সে হচ্ছে বড়। তাহলে কত গুণ বড় বা কত গুণ ছোট, তাহলে এদের মাঝখানে একটা শূন্য আমরা বসাতে পারি, এই যে এই দুইটা দাগের মাঝখানে। তাহলে একের পরে একটা শূন্য দিলে হয় 10, তার মানে মিলি হচ্ছে 10 গুণ ছোট। যেহেতু সে 10 গুণ ছোট, তার সামনে 10 গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে একটা গাণিতিক সমীকরণ হিসেবে লিখতে পারি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। অনুরূপভাবে আমরা যদি অন্য এককগুলোর কথা চিন্তা করি, আমরা যদি সেন্টি থেকে, আমরা যদি মিলি থেকে মিটারের কাছে যাই, মিলিমিটার সমান কত মিটার, আমরা যদি মিটারের কাছে যাই তাহলে কি হবে? যেমন এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে মিলি আর মিটারের মাঝখানে কটা শূন্য, 1 2 3, তিনটা শূন্য। তাহলে মিলি আর মিটারের মাঝখানে 1 2 3টা শূন্য। তাহলে আমরা এখানে একের পরে 3টা শূন্য দিব, একের পরে 1 2 3। তাহলে 1000 মিলিমিটার সমান আমরা লিখতে পারি 1 মিটার। 1000 মিলিমিটার সমান 1 মিটার। এভাবে কিন্তু আমাদের এইটা হচ্ছে এককের বামের অংশ, যেটাকে আমরা অংশক বোধক বলবো, অংশবোধক। আর ডানের অংশ হচ্ছে ডেকা, হেক্টর, কিলো, এরা হচ্ছে গুণিতক বোধক। তো গুণিতক বোধকের ক্ষেত্রেও কিন্তু গাণিতিক সম্পর্কটা সেম হবে, একই রকম হবে। যেমন আমরা যদি একটা দেখি যে মিটার থেকে, মিটার আর ডেকার মধ্যে সম্পর্ক কী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিটার বামে আছে, ডেকা ডানে আছে, তাহলে অবশ্যই ডেকা বড় হবে। তাহলে আমরা মিটার যেহেতু বামে আছে, মিটার ছোট, তাহলে আমরা অবশ্যই 10 গুণ ছোট, তাহলে মিটারের সাথে আমাদের 10 গুণ করতে হবে, যে 10 মিটার সমান, আমরা লিখতে পারি 10 মিটার সমান 1 ডেকামিটার। 1 ডেকামিটার, 1 ডেকামিটার। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, মিটারের সাথে যদি হেক্টর কথা চিন্তা করি, তাহলে মিটার আর হেক্টর মাঝখানে, এই যে এটা মিটারের দাগ, এটা হেক্টর দাগ, মাঝখানে দুইটা শূন্য। তাহলে একের পরে দুইটা শূন্য আমাদের বসাতে হবে। 100 মিটার, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে 100 মিটার সমান 1 হেক্টোমিটার। 1 হেক্টোমিটার। আচ্ছা, সর্বশেষ যেটা আছে কিলো। কিলোর সঙ্গে কিন্তু আমরা সবাই মোটামুটি খুব ভালোভাবে পরিচিত, যে এখানে আছে মিটার, এখানে আছে কিলো। আমরা যদি দেখি মিটার আর কিলোর মাঝখানে 1 2 3টা শূন্য, তাহলে আমরা অবশ্যই একের পরে 3টা শূন্য বসাবো। যেহেতু মিটার বামে আছে, এই জন্য মিটারকে এই 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 মিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার।
আশা করি যে শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু বোঝা যাচ্ছে, খুব বেশি কঠিন না। আমি মনে করি যে এটা কয়েকবার যদি শিক্ষার্থী বন্ধুরা প্র্যাকটিস করেন বাসায় খাতা কলমে, তাহলে এটা কিন্তু মনে রাখা সম্ভব। আর এটা মুখস্থ যদি ভুলে যাই ক্লাসে পরীক্ষার রুমে, তাহলে কিন্তু এটা অঙ্কন করতে 30 সেকেন্ড সময়ও লাগবে না। আশা করি যে এইটা একটা খুবই কার্যকরী একটা পদ্ধতি হচ্ছে বা একটা আলোচনা হচ্ছে বলে আমি মনে করি। যদি না বুঝতে কোনো সমস্যা হয়, যদি কোথাও না বোঝার কিছু থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেদিকটা অবশ্যই খেয়াল রাখবো। আমরা আর দুই একটা উদাহরণ দেখব, আর দু একটা উদাহরণ দেখে আমরা এই যে মিটার আমরা সব জায়গায় বসাচ্ছি, আমরা চাইলে মিটারের জায়গায় কিন্তু লিটার গ্রামও বসাতে পারি। আমরা যদি বলি যে আমরা মিটারের জায়গায় অন্য কিছু বসাতে পারি, অন্য একটা একক দিতে পারি। আমরা যদি বলি যে 10 লিটার 10 লিটার 10 লিটার সমান 1 ডেকালিটার, 1 ডেকালিটার লিটার। আবার 100 লিটার সমান 1 হেক্টোলিটার দিতে পারি। আবার 1000 লিটার সমান 1 কিলো লিটার। তো লিটার আমরা দিচ্ছি, এখানে চাইলে গ্রামও দিতে পারি, আমরা চাইলে কিন্তু গ্রাম দিতে পারি, কারণ এককগুলো চেঞ্জ করতে পারি, এককের উপসর্গগুলো চেঞ্জ হবে না। যেমন এখানে যদি আমরা দিই গ্রাম, তাহলে 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। এটা কিন্তু আমরা সবাই জানি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, অর্থাৎ কেজি, 1 কেজিতে হয় 1000 গ্রাম। আচ্ছা, আশা করি এই যে গাণিতিক সম্পর্কটা ছিল মেট্রিক এককের পারস্পরিক সম্পর্ক, এটা কিন্তু বোঝা গেছে। দুইটা কথা মনে রাখতে হবে, প্রথমত যে বামে থাকবে, আর এটা একটু মুখস্থ রাখতে হবে যে মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিলো। তাহলে বামে যে থাকবে সে ছোট, যে ডানে থাকবে সে বড়, তুলনামূলকভাবে। যেমন এ বামে আছে ছোট, এ ডানে আছে বড়। কত গুণ বড়, কত গুণ ছোট, এখানে প্রত্যেকটা অংশবোধকের মাঝখানে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যটা একের পরে বসাতে হবে, তাহলেই আমরা ছোট বড়র যে গাণিতিক সম্পর্কটা সেটা কিন্তু পাবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাম, এই যে এই দাগটা হচ্ছে গ্রামের দাগ, আর এটা হচ্ছে ডেকা, এই দাগটা হচ্ছে ডেকা। তো গ্রাম আর ডেকার মাঝখানে একটা শূন্য, তাহলে একের পরে একটা শূন্য দিলে হয় 10, তাহলে 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। অনুরূপভাবে মিটার অথবা গ্রামের কথা যদি বলি, গ্রাম আর হেক্টর মাঝখানে দুইটা শূন্য আছে, তাহলে আমরা একের পরে দুইটা শূন্য দিলাম, তাহলে 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। আমরা যদি আবার দেখি গ্রাম আর কিলোর মাঝখানে কটা শূন্য আছে, 1 2 3টা শূন্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমাদের আলোচনা কিন্তু এই 4 নম্বর আলোচনা যেটা ছিল, 4 নম্বর আলোচনা সর্বশেষ যেটা করলাম আমরা, 4 নম্বর আলোচনা কিন্তু মোটামুটি শেষ। আমরা এইখান থেকেই অংশক বোধক ও গুণিতক বোধক শব্দের অর্থ নির্ণয় করব। আমরা কিন্তু অর্থগুলো মুখস্থ করব না, অনেক সময় পরীক্ষা আসে যে মিলি শব্দের অর্থ কী, ডেকা শব্দের অর্থ কী, হেক্টো শব্দের অর্থ কী, অথবা কিলো শব্দের অর্থ কী, এই অর্থগুলোও কিন্তু আমরা মুখস্থ করব না। আমরা এই যে ইয়েটা পাচ্ছি, সংখ্যারেখাটা পাচ্ছি, এই সংখ্যারেখার সাহায্যে কিন্তু আমরা কি করব, এগুলা অর্থগুলোও নির্ণয় করব। একটু ছোট করে লিখি, মিটার লিটার গ্রাম, মিটার লিটার গ্রাম। আচ্ছা, আমরা যদি এখন শুরুতেই চিন্তা করি যে আমরা মিলির অর্থ বের করব, তাহলে এখন প্রশ্ন হচ্ছে অর্থটা বের করব কিভাবে। আমরা সবসময় মাঝখানের যে মিটার লিটার গ্রাম এই যে দাগটা আছে, এটাকে আমরা একটা আদর্শ একক হিসেবে ধরব। এটাকে আমরা এইটার সাপেক্ষে মাঝখানের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটা এককের যে ঘর, এককের যে দাগটা আমরা দেখতে পাচ্ছি, মিটার লিটার গ্রাম, এই যে এটার সাপেক্ষেই আমরা অর্থগুলো নির্ণয় করব। আমরা যদি মিলি শব্দের অর্থ নির্ণয় করি, তাহলে কার সাপেক্ষে, এই যে মিটারের সাপেক্ষে, অর্থাৎ এই এককের সাহায্যে। তো প্রথমে আমরা গাণিতিক সম্পর্কটা লিখব, গাণিতিক যে সমীকরণ, মিলি আর মিটারের মাঝখানে গাণিতিক সম্পর্কটা কি। আমরা যদি দেখি যে এখানে আছে 1 2 3, 3টা শূন্য, তাহলে আমরা একের পরে আমাদের দিতে হবে, একের পরে দিতে হবে 1 2 3, 1000 মিলি, 1000 মিলিমিটার। আচ্ছা, মিটার দিয়েই করি, যে 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1000 মিলিমিটার সমান 1 মিটার। আমাদের কিন্তু বের করতে হচ্ছে মিলি অর্থ কী। আমরা কিন্তু চাচ্ছি যে মিলি অর্থ কী, মিলি অর্থ কী, মিলি অর্থ কী, মিলি অর্থ কী। তাহলে মিলি অর্থ কী, আমরা কিন্তু এখানে 1 মিলি, মিলি বলতে কিন্তু 1 মিলি, তাহলে মিলি বলতে যদি 1 মিলি হয়, এখানে কিন্তু 1000 আছে, তাহলে আমাদের এই 1000টাকে ওই দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা অতএব যদি লিখি যে 1 মিলিমিটার, তাহলে এখানে 1000 থেকে 1 কমে গেল, আমরা ঐকিক নিয়ম অনুযায়ী, তাহলে 1000 এদিকে ভাগ হবে, 1 ভাগ 1000।
1000 মিটার। এখন আমরা এই অবস্থায়, আচ্ছা এটাকে যদি আমরা মিলি দিয়েই লিখি, মিলি মিটার, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি 1কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অর্থটা কি হতে পারে, যে 1000 কিন্তু 1000কে আমরা আরেকভাবে বলতে পারি, 1000কে আমরা আরেকভাবে বলতে পারি সহস্র, একক, দশক, শতক, সহস্র, সহস্র বা হাজার। তাহলে 1কে সহস্র ভাগ করতেছি, তাহলে সেটাকে আমরা বলবো সহস্রাংশ, সহস্র ভাগের 1 অংশ। তাহলে এটা হবে সহস্রাংশ, সহস্রাংশ, সহস্রাংশ। তো আসলে যে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে এটা বুঝতে পারছেন সবাই, যে এইখানে আমরা মিলির অর্থ বের করতেছি। আমাদের প্রশ্নটা ছিল মিলি অর্থ কী। তাহলে আমরা প্রথমেই মিলি অর্থ বের করার জন্য মিলি আর ওই যে মিটার, একক যেগুলো আছে আর কি, এখানে লিটার ধরলেও হবে, গ্রাম ধরলেও হবে, তো আমরা উপরে মিটার আছে, মিটারটাই ধরতেছি। তাহলে মিলি আর মিটারের মাঝখানে আমাদের গাণিতিক সম্পর্কটা শুরুতে লিখতে হবে। তাহলে আমরা লিখতেছি 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1000 মিলিমিটার সমান 1 মিটার। আমরা এইভাবে সম্পর্কটা পাচ্ছি, মিলি আর মিটারের মাঝখানে 1 2 3টা শূন্য, তাহলে আমরা পাচ্ছি 1000 মিলিমিটার সমান 1 মিটার। এরপরে আমাদের যেহেতু মিলির হিসাব করতে, অর্থ বের করতে বলছে, আমরা এই জন্য 1 মিলি বের করলাম। 1 মিলি মানেই কিন্তু মিলি, 1 মিলি মানেই মিলি। হ্যাঁ, একটা নাম দিয়ে কিন্তু একটা অংশ, একটা একককে কিন্তু প্রকাশ করে, 1 একক। 1 মিলি বা মিলি একই কথা। তাহলে আমরা 1000-এর নিচে 1 দিলাম, ঐকিক নিয়ম অনুযায়ী 1000 থেকে কম হলে ভাগ হয়, 1000 এই দিকে যে ভাগ হয়ে গেল। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 1কে 1000 ভাগ করতেছি, 1000-এর অপর নাম আরেকভাবে আমরা 1000-কে বলতে পারি সহস্র। তাহলে 1কে সহস্র ভাগের 1 ভাগ, সহস্র অংশের 1 অংশ, তাহলে আমরা এটাকে লিখতে পারি সহস্রাংশ। তাহলে আমরা পাচ্ছি মিলি অর্থ সহস্রাংশ। তাহলে আমরা বলতে পারি যে মিলি অর্থ সহস্রাংশ, মিলি অর্থ সহস্রাংশ, মিলি অর্থ আমরা পাইলাম কিন্তু সহস্রাংশ। অনুরূপভাবে আমরা আরও 2-4টা বের করব, দেখি যে এগুলোর অর্থগুলো কেমন হয়। তাহলে এগুলো সবগুলাই কিন্তু অংশবোধক, এরা কিন্তু অংশবোধক। এদের এই শব্দগুলার শেষে, এইগুলি এককগুলা, মেট্রিক এককগুলোর শেষে কিন্তু অংশ শব্দটা আসবে। যেমন আমরা মিলিতে পাচ্ছি, এটা আমরা সেন্টির কথা যদি চিন্তা করি, তাহলে সেন্টি আর মিটারের মাঝখানে শূন্য আছে 2টা, তাহলে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান, আমরা যদি দেখি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। কিন্তু আমাদের বের করতে হবে 1 সেন্টি, অর্থাৎ সেন্টির অর্থ যেহেতু বের করব 1 সেন্টি, তাহলে অতএব 1 সেন্টিমিটার, তাহলে ওইদিকে যে ভাগ হইল 1 ভাগ 100, এত মিটার। এখন আমরা যদি দেখি যে এখানে 100, তাহলে 1কে 100 দিয়ে ভাগ করতেছি, অর্থটা কি হবে, যে 1কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে শত হবে, শত ভাগের 1 ভাগ, অর্থাৎ শত অংশের 1 অংশ, তাহলে এটাকে আমরা বলতে পারি শতাংশ। তাহলে আমরা বলতে পারি কি, শতাংশ, শতভাগের 1 অংশ বা শত অংশের 1 অংশ, শতাংশ। তাহলে আমরা কি পাচ্ছি, যে সেন্টি শব্দের অর্থ কিন্তু শতাংশ। সেন্টি শব্দের অর্থ কি, তাহলে সেন্টি অর্থ আমরা পাচ্ছি শতাংশ। অনুরূপভাবে ডেসি অর্থ তাহলে কি হবে, ডেসি অর্থ, যেহেতু ডেসি আর মিটারের মাঝখানে একটা শূন্য, তাহলে 1-এর পরে একটা শূন্য দিলে হয় 10। তাহলে এভাবে যদি আমরা হিসাব করি, নিচে 10 আসবে, তাহলে সেটা হবে 10 ভাগের 1 ভাগ, দশম অংশের 1 অংশ, দশমাংশ। তাহলে আমরা অনুরূপভাবে কি পাবো, ডেসি অর্থ দশমাংশ। আমরা যদি দেখি যে ডেসি অর্থ কি দাঁড়াবে, তাহলে দশমাংশ, দশমাংশ। তাহলে ডেসি অর্থ দাঁড়াবে দশমাংশ। আচ্ছা, আমরা এখন, এগুলো তো অংশবোধক গেছে, আমরা এখন গুণিতক বোধক যেগুলো আছে, সেটা হচ্ছে ডেকা, হেক্টো, কিলো। এই যে গুণিতক বোধক যে অংশগুলো আছে, ডেকা, হেক্টো, কিলো, হ্যাঁ, ডেকা, হেক্টো, কিলো, এগুলোর অর্থটা এখন বের করব। তো আমরা প্রথমেই ডেকা দিয়ে শুরু করি। আমরা যদি দেখি যে, আমি একটা মিশাই দিই, জায়গাটা একটু কম হচ্ছে। তো আমরা যদি দেখি যে ডেকা অর্থ, এটা আমরা অবশ্যই অষ্টম শ্রেণীর আলোচনা করতেছি, এই জন্য আমরা যেহেতু অষ্টম শ্রেণীর আলোচনা করতেছি, আলোচনাটা একটু গভীরে যাচ্ছে। সপ্তম শ্রেণীর আলোচনাও কিন্তু এরকমই। তো যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তারাও কিন্তু এই আলোচনাটা দেখতে পারে, তাহলে আশা করি যে উপকৃত হবে। তো আমরা
এখানে থেকে আমরা বের করব কিন্তু ডেকার অর্থ, আমরা বের করব ডেকা অর্থ। ডেকা ডেকা অর্থ, ডেকা অর্থ কি? তাহলে আমরা যদি প্রথমেই ডেকা ডেকা, তাহলে আমাদের একক হচ্ছে মিটার। এই মিটার আর ডেকার মাঝখানে গাণিতিক সম্পর্কটা আমরা হিসাব করব। তাহলে 1 মিটার, 1 মিটার না, এখানে যেহেতু ডেকার আর মিটারের মাঝখানে একটা শূন্য, তাহলে 10 মিটার, 10 মিটার সমান 1 ডেকা মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমরা অর্থ বের করবো ডেকার, কিন্তু ডেকা হয়ে গেছে ডানে, তাহলে এটাকে আমাদের বামে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একবারে অবশ্য লিখতে পারতাম, যাই হোক, যে 1 ডেকা মিটার, 1 ডেকা মিটার সমান 10 মিটার, 1 ডেকা মিটার সমান 10 মিটার। তাহলে আমরা কিন্তু ডেকার অর্থ বের করবো। ডেকা মানে কিন্তু 1 ডেকা, ইতিমধ্যে আমরা কিন্তু পেয়ে গেছি 1 ডেকা, আমাদের এখানে কিন্তু ডান বাম করতে হচ্ছে না। হ্যাঁ, তাহলে 1 ডেকার অর্থ আমরা কি পাচ্ছি, এদিকে 10, তাহলে আমরা অবশ্যই বলতে পারি 10 গুণ। তাহলে ডেকা অর্থ 10 গুণ। তাহলে ডেকা অর্থ কি? 10 গুণ। আমরা লিখতে পারি ডেকা অর্থ 10 গুণ। ডেকা অর্থ 10 গুণ। তাহলে ডেকা অর্থ কি দাঁড়াচ্ছে? 10 গুণ, কারণ এই যে 1 ডেকা সমান 10 মিটার, ডেকা আর মিটারের মধ্যে সম্পর্কটা হচ্ছে 10, তাহলে ডেকা অর্থ 10 গুণ আমরা বলতে পারি। আচ্ছা, আমরা যদি হেক্টর কথা চিন্তা করি তাহলে কি হবে? হেক্টর, তাহলে দেখি মিটার আর হেক্টর মধ্যে সম্পর্ক কি। যেহেতু মিটার বামে আছে, এখানে মাঝখানে দুইটা শূন্য, তাহলে 100 দিতে হবে। একবারে আমরা হেক্টরটাকে বামে লিখি, তাহলে 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান, আমরা যদি দেখি 1 2 100 মিটার, 1 হেক্টোমিটার সমান 100 মিটার। আমরা কিন্তু গাণিতিক সম্পর্কটা পাইলাম। এখন আমরা জানি যে হেক্টো অর্থ আমরা বের করতেছি, তাহলে আমরা বের করতেছি কি? হেক্টো অর্থ। তাহলে হেক্টো অর্থ যদি আমরা বের করি, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? হেক্টো মানে কিন্তু 1 হেক্টো, হেক্টো মানে 1 হেক্টো, আর 1 হেক্টো মানেই কিন্তু হেক্টো। তাহলে 1 হেক্টোমিটার, যেহেতু এখানে 1 পাচ্ছি বা হেক্টো পাচ্ছি, আমরা চাইলে কিন্তু এই একটা মিশাইও দিতে পারি, সমস্যা নেই। যে হেক্টোমিটার সমান 100 মিটার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেক্টর অর্থটা দাঁড়াচ্ছে কত? তাহলে 100। তাহলে আমরা এটাকে বলতে পারি 100 গুণ বা 100 গুণ বা 100 গুণ, যাই বলি না কেন, 100 গুণ। তাহলে হেক্টর অর্থ হচ্ছে 100 গুণ। তাহলে হেক্টর অর্থ কি বলতে পারি? 100 গুণ। সর্বশেষ একটা আছে কিলো। কিলো অর্থ বের করে আমরা কিন্তু এই অর্থের হিসাবটা শেষ করব। আমরা যদি দেখি যে কিলো আর মিটারের মধ্যে সম্পর্ক কি, 1000, তাহলে আমরা লিখতে পারি 1 কিলো, 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার। যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, একক, দশক, শতক, হাজার, 1000 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এখানে কিন্তু কিলো আছে, আর অন্য কিছু কিন্তু নাই। তাহলে আমরা 1 কিলো বা শুধু কিলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 1000 আছে, তাহলে 1000কে আমরা কি বলতে পারি? যে 1000 গুণ বা সহস্র গুণ, আমরা লিখতে পারি সহস্র গুণ। হ্যাঁ, এটাকে আমরা একক, দশক, শতক, একক, দশক, শতক, সহস্র বা হাজার, 1000 গুণ বা সহস্র গুণ, যাই বলি না কেন, 1000 গুণ, 1000 গুণ আমরা বলতে পারি, 1000। তো এটাই ছিল আমাদের অর্থের যে আলোচনা ছিল, যে অর্থ নির্ণয়, অংশবোধক ও গুণিতকবোধক শব্দের অর্থ নির্ণয়। আমরা সর্বশেষ 6 নম্বর যেটা পাচ্ছি, সর্বশেষে 3 নম্বর যেটা, সিসি আর গ্রাম, 1 গ্রাম, সিসি থেকে 1 গ্রাম কীভাবে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা সম্পূর্ণটাই ক্লিন করে দিচ্ছি। তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে, মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিলো। এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু না লিখেও আমরা এটা হাতের সাহায্যেও হিসাব তো করতে পারি, যে মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টো কিলো। এভাবে যদি আমরা দেখি এখানে মিলি সেন্টি ডেসিমি, তাহলে মিলি থেকে মিটারের মাঝখানে সম্পর্ক কত? যে মিলি সেন্টি ডেসি মি। তাহলে 4 নম্বরে যাচ্ছে মাঝখানে 1 2 3, 3টা শূন্য, তাহলে 1000। এভাবেও কিন্তু আমরা হিসাব করতে পারি। তো এটা অবশ্য প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সিসি।
হ্যাঁ, আমরা এই সিসির কথা যদি দেখি যে সিসিতে কি কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার অর্থাৎ কিউব মানে কিন্তু ঘন, এমন একটা ঘনাকার বস্তু যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 সেন্টিমিটার করে। ধরে নিলাম এটি একটি ঘনাকার বস্তু যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 সেন্টিমিটার। এই যে একটা বস্তু আছে, বস্তু বলতে একটা পাত্র যদি আমরা চিন্তা করি যে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 সেন্টিমিটার করে, তাহলে এইটার আমরা আয়তন বলতে পারি 1 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার। তাহলে এইটাকে যদি আমরা পানি দিয়ে পূর্ণ করি, এটা যদি সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ করি, তাহলে এইখানে যতগুলো পানি হবে সেই পানিগুলো কিন্তু হবে 1 গ্রাম। এই পানিগুলো হবে 1 গ্রাম। তাহলে এই পানিগুলো হবে কিন্তু 1 গ্রাম। এইটা হচ্ছে সিসি, কিউবিক সেন্টিমিটার। এই পাত্রটা হচ্ছে সিসি, এই পাত্রটা হচ্ছে সিসি অর্থাৎ ঘন সেন্টিমিটার, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই কিন্তু 1 সেন্টিমিটার করে। তাহলে এইটাতে যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি তাহলে ওই পানিগুলো হবে 1 গ্রাম, ওই পানিগুলোকে বলা হচ্ছে 1 গ্রাম। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। পানিটা অবশ্যই হইতে হবে 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। কারণ এটা কিন্তু আমরা সকলে জানি যে পানি হচ্ছে, পানির যদি তাপমাত্রা বেশি হয় তাহলে কিন্তু ঘনত্ব কমে যায়, আয়তন বাড়ে। আবার যদি তাপমাত্রা কমেও যায় তাহলেও কিন্তু ঘনত্ব কমে, আয়তন বাড়ে। তো নির্দিষ্ট একটা তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এই হিসাবটা করা আছে বা করা হয়েছে, সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা যদি দেখি যে 1 সেন্টিমিটার, তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম। তাহলে আমরা যদি এভাবে লিখি যে 1 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম। আমরা কিন্তু বলতে পারি 1 ঘন সেন্টিমিটার সমান, আমরা যদি দেখি যে 1 গ্রাম। তাহলে অতএব আমরা যদি বলি যে 1000 ঘন সেন্টিমিটার, 1000 দিতে পারি তো, 1000 ঘন সেন্টিমিটার সমান কী হবে? এদিকে 1000 দ্বারা গুণ করলাম, 1 ছিল 1000 হয়ে গেছে, তাহলে 1 ছিল 1000 হয়ে গেছে, 1000 দিয়ে গুণ করছি, ডানেও 1000 দিয়ে গুণ করব, তাহলে 1-এর সঙ্গে 1000 গুণ করলে 1000ই হবে, 1000 গ্রাম। আর এই 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম বা কেজি। এই 1000 গ্রামই হচ্ছে, 1000 গ্রাম সমান আমরা কি জানি? 1 কিলোগ্রাম, বা সংক্ষেপে আমরা লিখতে পারি কেজি। এই জন্য কিন্তু এই পানির ক্ষেত্রে এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি, এটাকে আবার পরবর্তীতে আমরা কি বলতে পারি? লিটার। এটাকে আমরা আবার লিটারও বলতে পারি, 1 লিটার, 1 লিটার। তাহলে কি দাঁড়াচ্ছে যে 1000 ঘন সেন্টিমিটার সমান কিন্তু 1 লিটার। আবার 1000 ঘন সেন্টিমিটার সমান আমরা 1 কেজিও বলতে পারি পানির ক্ষেত্রে। অন্যান্য তরলের ক্ষেত্রে অবশ্যই হিসাবটা সমান নাও হতে পারে, কিন্তু এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, এক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 কেজি অথবা 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এই ক্ষেত্রে কিন্তু আমাদের লিটার আর কেজি সমান আসতেছে। আচ্ছা, এরপরে আমরা যদি আলোচনাটা দেখি তাহলে এককের ঘন ও বর্গের পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, তার আগে আমরা একটু দেখব যে এগুলো যেগুলো মুখস্থ করা, একেবারে মুখস্থ রাখতে হবে। যেমন ব্রিটিশ পদ্ধতি আছে, 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট 1 গজ, 1760 গজ সমান হচ্ছে 1 মাইল, 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো এভাবে বের করা যায় না, বা বের করা গেলেও সেগুলো খুব বেশি সময় সাপেক্ষ। তার চেয়ে মুখস্থ করা কিন্তু ভালো। তো যেগুলো আমাদের মুখস্থ থাকে না, কিংবা যেগুলো মুখস্থ ছাড়াও মনে রাখা যায়, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আলোচনা একটু বাকি আছে। আমরা এটা সর্বশেষ এই হিসাবটা করব যে এককের ঘন ও বর্গের পারস্পরিক সম্পর্ক কি। এককের ঘন ও বর্গের পারস্পরিক সম্পর্কটা আমরা একটু দেখব। তো যদি প্রশ্ন করা হয় যে 1 মিটার সমান কত ঘন মিটার, যদি প্রশ্ন করে, যে প্রশ্নটা হতেই পারে যে 1 মিটার সমান, আজকে আমরা লিখিনি, এটা হচ্ছে অষ্টমের পরিমাপ নিয়ে আলোচনা হচ্ছে, অষ্টমের পরিমাপ। আচ্ছা, 1 মিটার সমান কত ঘনমিটার, কত বর্গমিটার হতে পারে? হ্যাঁ, বর্গমিটার হতে পারে। আবার
1 মিটার সমান কত ঘনমিটার হতে পারে? ঘনমিটার হতে পারে। 1 মিটার সমান কত বর্গমিটার হতে পারে, 1 মিটার সমান কত ঘনমিটার, এগুলো যদি আমরা বের করি আমাদের কিন্তু অঙ্ক করার সময় এগুলো কাজে লাগে। অঙ্কের এককের যখন পরিবর্তন আমরা করব তখন কিন্তু আমাদের এটা কাজে লাগবে। তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে, ওই যে আমরা শুরুতেই যে সংখ্যা রেখাটা জানছিলাম বা পড়ছিলাম সেটা নিয়ে কিন্তু আমাদের হিসাব করতে হবে। তো আমি প্রথমে মিটার আর যে 1 বর্গমিটার 1 মিটার সমান কত বর্গমিটার, এটা তো আমরা বর্গ করে দিলেই পাবো। অথবা আমাদের এই প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন হতে পারে, কত বর্গ সেন্টিমিটার হতে পারে, 1 মিটার সমান কত বর্গ সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার, অথবা কত ঘন সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান কত বর্গমিটারে তো বর্গ করে দিলে হচ্ছে, কিন্তু আমরা যদি সেন্টিমিটারের কথা চিন্তা করি যে কত ঘন সেন্টিমিটার, তাহলে আমাদের শুরুতেই ওই কাজটা করতে হবে। অর্থাৎ এটা যদি আমরা দেখি মিলি, মিলি সেন্টি ডেসি মি, মিলি সেন্টি ডেসি মি, অর্থাৎ মিটার, মিলি সেন্টি ডেসি মি, ডেকা, হেক্টো, কিলো। তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু ছিল মিটার আর সেন্টিমিটারের মধ্যে। এই যে মিটার আর সেন্টিমিটারের মধ্যে, এই যে মিটার আর সেন্টিমিটার, এই যে এটা মিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে মিটার আর সেন্টিমিটারের মধ্যে আমাদের কি করতে হবে, গাণিতিক সম্পর্কটা আগে লিখতে হবে যে 1 মিটার সমান কত, এখানে সেন্টিমিটার পিছনে আছে, তাহলে সেন্টিমিটার মাঝখানে 2টা শূন্য, মাঝখানে এদের সবার মাঝখানে আমরা একটা করে শূন্য দিতে পারি, তাহলে সেন্টিমিটার আর মিটারের মাঝখানে 2টা শূন্য, তাহলে বোঝা যাচ্ছে যে 1 মিটার, আমরা লিখতে পারি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে 1 বর্গমিটার, আমরা যদি দেখি যে 1 বর্গমিটার সমান কত বর্গ সেন্টিমিটার, প্রশ্নটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে 1 বর্গমিটারের কথা বলি, যে 1 বর্গমিটার 1 ঘনমিটার। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি বলছে যে 1 বর্গমিটার, আমরা এটাকে তাহলে বর্গ করে দিই। 1 মিটার ছিল, আচ্ছা আমি এই লাইনটাতেই বর্গ করে দিই, এই লাইনটাতে আমরা এই যে বর্গ করে দিলাম, তাহলে এখানেও কি করব, বর্গ করে দিচ্ছি। তাহলে আমরা জানি এই বর্গ কিন্তু 1-এর উপরেও আছে, তাহলে 1-এর উপর বর্গ করলে হয় 1, আর মিটারের উপরে বর্গ দিলাম, তাহলে বর্গ মিটার হয়ে যাচ্ছে, এই শব্দটা এভাবে বর্গ মিটার। আর এই স্কোয়ারটা কিন্তু 100-এর উপরেও আছে, তো আমরা যদি 100-এর উপরে দিলাম, আবার এই বর্গ হওয়ার কারণে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার, তাহলে 1 বর্গমিটার তো থাকলো, 100-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়, 100 গুণন 100, তাহলে 100 গুণন 100 অর্থাৎ 1-এর পরে 4টা শূন্য, 4, এত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা এইটা কিন্তু আমরা অ্যান্সার হিসেবে পাচ্ছি যে 1 বর্গমিটার সমান আমরা কি পাচ্ছি, 10,000 বর্গ সেন্টিমিটার, একক দশক শতক হাজার, 10,000 বর্গ সেন্টিমিটার। তো এটা ছিল যে এককের মধ্যে বর্গ এবং ঘনের মধ্যে সম্পর্ক কি, 1 মিটার এবং সেন্টিমিটার, এভাবে যেখানে আমরা যাই, যেটাই আমাদের প্রয়োজন পড়বে, আমাদের কিন্তু এই সংখ্যা রেখার সাহায্যে ওই সম্পর্কটা আগে লিখতে হবে, তারপরে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। এখন যদি ঘনের কথা বলে, আমরা যদি বলি যে 1 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার, তাহলে আমরা কি করব, ঘন করে দেবো, কিউব করে দিব। ঘন করা মানে আমরা বলতেছি যে কিউব করে দিব। আমরা যদি এখানে কিউব করে দিই, আমাদের কিন্তু এটা ছিল গাণিতিক সম্পর্ক যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে যদি আমরা কিউব করে দিই, পাওয়ার 3 দিয়ে দিলাম, তাহলে কি হবে, 1-এর পাওয়ার 3 দিলাম, তাহলে একই থাকবে, আর এখানে ঘন করার কারণে হবে ঘনমিটার, আবার 100-এর উপরে পাওয়ার 3 হচ্ছে, 100-এর উপরে পাওয়ার 3 হচ্ছে, সেন্টিমিটারের উপরে পাওয়ার 3 হলে ঘন সেন্টিমিটার হবে, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যদি দেখি যে 1 ঘনমিটার, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 ঘনমিটার সমান আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি 100-এর পাওয়ার হচ্ছে 3, 100-এর পাওয়ার যদি 3 হয়, এটার অর্থ হচ্ছে 103 বার গুণ করতে হবে, 1 2 3। তাহলে 1-এর এই শূন্যের গুণগুলো কিন্তু খুব সহজ, 1 1 1 গুণ করলে 1, আর শূন্যগুলো গুণে বসাই দেবো, 1 2 3 4 5 6,
1 2 3 4 5 6, তাহলে একের পরে 6টা শূন্য। তাহলে আমরা এখন একের পরে 1 2 3 4 5 6 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে 1 ঘনমিটার সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 1 ঘনমিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার, তাই না? এখানে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 3 3 6, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে বোঝা গেছে। আমাদের এটা ছিল একটা বেসিক ক্লাস পরিমাপের উপর। এরপরে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। টাটা।